আমি মাইশাস টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা শুরু করা যাক। ঘটনার সূত্রপাত হয়েছিল ঢাকার একটা ছাত্রী হোস্টেলে। আমার ফুফু এবং তার এক বান্ধবী রাবেয়া সেই হোস্টেলেই থাকতেন। রাবেয়া আপুর সাথে ঘটেছিল সে মর্মান্তিক ঘটনা। সাল 2007। আমার ফুফু এবং রাবেয়া আপু তখন মেডিকেলে অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছিলেন এবং এক সপ্তাহের জন্য তারা সেই ছাত্রী হোস্টেলে উঠেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল সেখান থেকে পরেই পরীক্ষাটা দিয়ে আবার গ্রামে চলে আসা। তাই এক সপ্তাহের জন্য দুজন হোস্টেলে উঠেছিল। প্রথম দিন সবকিছু ঠিকঠাকই ছিল। ঘটনা শুরু হয় পরের দিন রাতে। রাত আনুমানিক 11টা। ফুফু এবং রাবে আপু পড়ছিলেন। হঠাৎ রাবে আপু টয়লেটে গিয়ে পড়ে যায় এবং তার কাপড় ভিজে যায়। তাই সে ফ্রেশ হয়ে কাপড়গুলো নাড়তে বারান্দায় যায়। বারান্দায় গিয়ে রাবে আপু অনুভব করে খুবই মিষ্টি একটা গন্ধ উপর থেকে আসতেছে। গন্ধটা তাকে খুব আকর্ষিত করে। তাই সে না বলেই ছাদে চলে যায়। রাত প্রায় 12:30 বেজে যায়, কিন্তু তখনও রাবে আপু আসছিল না দেখে ফুফু তাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ছাদে গিয়ে দেখে রাবে আপু এক মনে নিচের দিকে তাকিয়ে বসে আছে। দেখে মনে হবে সে ধ্যান করছে। ফুফু পিছন থেকে কয়েকবার ডাকার পরও সে সাড়া দেয় না। তাই ফুফু কাছে গিয়ে তার গায়ে স্পর্শ করা মাত্রই সে অজ্ঞান হয়ে যায়। হোস্টেলের বাকিরা মিলে তাকে রুমে নিয়ে আসে। মাথায় পানি দিয়ে তার জ্ঞান ফিরায়। কিছুক্ষণের মধ্যেই সে স্বাভাবিক হয়ে যায়, কিন্তু একটু আগে কি হয়েছিল এবং সে ছাদে কি করছিল তা আর মনে করতে পারছিল না। সবাই ভাবে অতিরিক্ত পড়ার কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে, তাই এমনটা হয়েছে। সেদিন রাতটা স্বাভাবিকভাবে কেটে যায়। পরদিন রাতে হঠাৎ ফুফুর ঘুম ভেঙে যায় এবং উনি খেয়াল করেন রাবে আপু ঘরে নেই। খোঁজাখুঁজি করে তাকে আবারও ছাদে একই অবস্থায় পাওয়া যায়, কিন্তু এবার সে জ্ঞান হারালো না। তাকে ডাক দেওয়া মাত্রই সে মাথা নিচু করে রুমে এসে শুয়ে পড়ে। পরদিন ফুফু তাকে জিজ্ঞেস করলে রাবে আপু বলে, তুমি হয়তো স্বপ্নে দেখেছো, আমি কেন এত রাতে ছাদে যাব? একই ঘটনা তৃতীয় দিনও ঘটে, কিন্তু এবারও রাবে আপু স্বীকার করে না কেন সে ছাদে গিয়েছিল। বিষয়টা ফুফুর মনে অদ্ভুত লাগে, তাই তিনি ভাবেন আজকে রাতে তাকে পাহারা দিবে। যেই ভাবা সেই কাজ। রাতে ফুফু ঘুমের ভান করে শুয়ে পড়ে এবং খানিকক্ষণ পরে দেখতে পায় রাবে আপু সেদিনও ঘুম থেকে উঠে ছাদের দিকে যাচ্ছিল। ফুফু তার পিছু পিছু যেতে থাকে। প্রতিদিনের মতো আজকেও রাবে আপু মাথা নিচু করে বসে পড়ে এবং হঠাৎ কারোর সাথে কথা বলতে এবং হাসাহাসি করতে শুরু করে। সেখানে ফুফু এবং রাবে আপু ছাড়া আর কেউ ছিল না। ফুফু ভাবে তাকে ভয় দেখানোর জন্য হয়তো রাবে আপু এমন করছে। তাই ফুফু আরেকটু সামনে গিয়ে তাকে ডাক দেয়। রাবে আপুকে ডাক দেওয়া মাত্রই ফুফু অনুভব করে বাতাসের গতিতে অদৃশ্য কোনো জিনিস তার পাশ কাটিয়ে চলে গেছে। ফুফুর চুলগুলো তখনও উঠছিল। এরই মাঝে রাবে আপু খুব রাগান্বিতভাবে ফুফুর কাছে আসে এবং ফুফুকে একটা থাপ্পড় দিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? বলে সে রুমে চলে যায়। ফুফু কিছুটা হতভম্ব হয়ে যায়, কিছুই বুঝতে পারছিল না যে এগুলা কি হচ্ছে। হঠাৎ নিচে চেঁচামেচি শুনে ফুফু দ্রুত চলে আসে এবং দেখতে পায় রাবে আপু পাগলের মতো ব্যবহার করছে এবং তার কাপড় চোপড় ঘুচাচ্ছে। সে এখন বাড়িতে চলে যাবে, তাকে দুজন মিলে ধরে রাখা যাচ্ছে না। এক পর্যায়ে তাকে বিছানার সাথে বেঁধে দেওয়া হয়। পুরো রাত এভাবেই ছটফট করে। ফজরের আগে সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ফুফু রাবে আপুর বাড়িতে কল দিয়ে বিষয়টা আগেই জানিয়ে দিয়েছিল। রাবে আপুর আব্বু পরের দিনই হোস্টেলে চলে আসে এবং একমাত্র মেয়ের এমন অবস্থা দেখে হকচকিয়ে যান। ফুফু তাকে সবটা বুঝিয়ে বলে আর আঙ্কেল সেদিনই রাবে আপুকে বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে ফুফু কয়েকবার তাদের বাড়িতে কল করেছিল, কিন্তু তারা কল ধরেনি। পরীক্ষাও দিতে আসেনি রাবে আপু। ফুফু একাই পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরে আসে। রাবে আপুর গ্রাম বেশি দূরে ছিল না, তাই ফুফু সেদিনই তাকে দেখতে যায়। তাদের বাড়িতে গিয়ে তো ফুফু অবাক হয়ে যায়, কারণ সেদিন রাবে আপুর বিয়ে ছিল। পুরো বাড়ি বরযাত্রী আর কোলাহলে ভরপুর। রাবে আপুর সাথে সেদিনও কথা হয়নি। পরদিন ফুফু আবার তাদের বাড়িতে যায় এবং আন্টিকে জিজ্ঞেস করে কি হয়েছিল, কেন রাবেয়াকে বিয়ে দিয়ে দিল। তখন আন্টি বলে বাড়িতে আসার পরেও রাবেয়া পাগলামি করছিল, কিছুতে তাকে শান্ত করা যাচ্ছিল না। কোথাও চলে যাওয়ার জন্য সে উঠে পড়ে লেগেছিল, তাই আমরা একজন হুজুরকে নিয়ে এসেছিলাম। হুজুর 2 দিন চিকিৎসা করার পর রাবেয়া স্বাভাবিক হয়। হুজুর বলেন রাবেয়ার উপর কোনো খারাপ জিনের নজর পড়েছে, যার সাথে রাবেয়া কয়েকদিন কথাও বলেছে। সে জিনটাই রাবেয়াকে তার সাথে নিয়ে যেতে চায়। রাবেয়ার শরীর আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু জিনটাকে জব্দ করা যায়নি। সে আবারও রাবেয়ার কাছে আসতে পারে, তাই যত দ্রুত সম্ভব রাবেয়াকে বিয়ে দিয়ে দিন, তাহলে এই সমস্যার সমাধান হবে। এজন্যই আমরা তাড়াহুড়ো করে রাবেয়ার বিয়েটা দিয়ে ফেলি, বলে আন্টি কাঁদতে শুরু করেন। শুনে আমার ফুফুরও খুব খারাপ লাগে, কারণ মেয়েটা এত দূর এসেও পড়াশোনাটা শেষ করতে পারল না। একটা ঘটনা তার জীবনটাই পাল্টে দিল। ফুফু আর কথা বাড়ায়নি, আন্টিকে সান্ত্বনা দিয়ে বাসায় চলে আসে। ঘটনাটা এখানে শেষ হলেও পারত, তাহলে এতগুলো জীবন নষ্ট হতো না, কারণ বিয়ে করাটাই রাবে আপুর জীবনে আরো বড় ক্ষতি নিয়ে এসেছিল।
ফুফু প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে বাড়িতে আসে, জানতে পারে রাবেয়া আপু তার বাড়িতে এসেছে। তার গতকালকে একটা ছেলেবাবু হয়েছে। ফুফু খুব আনন্দের সাথে তাদের বাড়িতে যায়। অনেকদিন পর তাদেরকে দেখে ফুফু অনেক খুশি হয়ে যায়, অনেক আলাপ করে রাবেয়া আপুর সাথে। বাবুটার বয়স তখন মাত্র 3 দিন, দেখতে একদম মায়ের মতো। নাম রেখেছিল জুনায়েদ। অঘটনটা ঘটে জুনায়েদের 7ম দিনে, যখন তাকে গোসল করানোর জন্য প্রথমবারের মতো গোয়ারের বাইরে আনা হয়। জুনায়েদের নানি মানে রাবেয়া আপুর আম্মু জুনায়েদকে বারান্দায় রেখে রান্নাঘরে যান গরম পানি আনার জন্য। গ্রামের রান্নাঘর একটু দূরেই হয়, তাই গরম পানি আনতে তার বড়জোর 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছিল। কিন্তু জুনায়েদের কাছে এসে ওনার চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল, কারণ জুনায়েদের সম্পূর্ণ শরীর নীল হয়ে গিয়েছিল এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরক্ষণে উনি চিৎকার করতে শুরু করেন এবং ঘর থেকে রাবেয়া আপু বেরিয়ে আসেন। একমাত্র সন্তানের এই অবস্থা দেখে রাবেয়া আপু সেখানে অজ্ঞান হয়ে যান। মুহূর্তে মানুষে ভরে যায় রাবেয়া আপুর বাড়ি। কিছুক্ষণ পরে একজন ডাক্তার এসে জানায় জুনায়েদের গায়ে বিন্দুমাত্র রক্ত নেই, তাই রক্ত শূন্যতার কারণে সে গত হয়েছে। হাহাকার আর কান্নায় ভরে যায় রাবেয়া আপুর বাড়িতে। সবাই এটাই ভাবে রক্ত শূন্যতার কারণে জুনায়েদ গত হয়েছে, কিন্তু কেউ কখনো চিন্তাও করতে পারেনি এই ঘটনার পিছনে পুরনো কোনো কারণ ছিল। তারপর কেটে যায় আরো কিছু মাস। রাবেয়া আপু আবারও প্রেগনেন্ট হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। এভাবে পরপর আরো 2টা বাচ্চা শেষ হয়ে যায়। এবার রাবেয়া আপু খুব ভেঙে পড়ে। ঘর থেকে বের হওয়া, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দেয়। তার সংসারও নেমে আসে অশান্তি। সব মিলিয়ে যেন তিনি একদম শেষ হয়ে যাচ্ছিলেন। শেষমেশ রাবেয়া আপুকে সিলেট একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। সে হোস্টেল থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত ঘটনা তাকে খুলে বলা হয়। কবিরাজ সব শুনে সেদিনই আসর বসায় সে জিনটার সাথে কথা বলার জন্য। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর সে হাজির হয়। কবিরাজ তখন তাকে জিজ্ঞেস করে কেন সে রাবেয়া আপুর সাথে এমন করছে, কেন এতগুলো জীবন নষ্ট করেছে, কি চায় সে। তখন জিনটা বলে রাবেয়া আপু তাকে ওয়াদা করেছিল সে জিনটাকে বিয়ে করবে, তার সাথে চলে যাবে। আর জিনদের কাছে নাকি ওয়াদা জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, তারা কখনো ওয়াদা ভঙ্গ করে না। রাবেয়া আপু অন্য কাউকে বিয়ে করায় এবং তার কথার খেলাপ করায় সে খুব রেগে গেছে, তাই সে প্রতিশোধ নিচ্ছে। যেভাবে হোক রাবেয়া আপুকে সাথে করে নিয়ে যাবে, নয়তো তার জীবন শেষ করে ফেলবে। এইসব শুনে কবিরাজ তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে মানুষের সাথে জিনদের এমন সম্পর্ক সম্ভব না, এটা কখনই হবে না। কিন্তু জিনটা কিছুতে তার কথা থেকে নড়ে না, সে রাবেয়া আপুকে নিয়েই যাবে। শেষে কবিরাজ তার পালিত জিনের মাধ্যমে সেই জিনটাকে বন্দি করে ফেলে। পরবর্তীতে জিনটাকে কি করা হয়েছিল তা আর জানা যায়নি, তবে রাবেয়া আপু তারপর থেকে সুস্থ হতে থাকেন। এখন তার একটা 3 বছরের মেয়ে আছে, কিন্তু জুনায়েদ এবং বাকি 3টে সন্তান হারানোর কষ্ট সে আজও ভুলতে পারে না। ঘটনাটা নাকি একদম বাস্তব ঘটনা ছিল। কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।